রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ করার সহজ টেকনিক বা কৌশল। মাত্র একটি রিঅ্যারেঞ্জ জানা থাকলে খুব সহজে সবগুলো রিঅ্যারেঞ্জ উত্তর করতে পারবে, কমন না আসলেও লিখতে পারবে। তো দেখে নাও কিভাবে লেখা যায়। পরীক্ষার মধ্যে দুই ধরনের রিঅ্যারেঞ্জ আসে, এক হচ্ছে ব্যক্তি জীবন কেন্দ্রিক, দুই হচ্ছে গল্প কেন্দ্রিক। তো তবে এখানে দুইটার মধ্যে ব্যক্তি জীবন কেন্দ্রিকটা কিন্তু প্রায় পরীক্ষার মধ্যে আসে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে রিঅ্যারেঞ্জ লেখার সঠিক নিয়মটি দেখে নাও। রিঅ্যারেঞ্জটা আমরা কিভাবে সাজাবো এবং কিভাবে করতে হবে সেই ফরম্যাটটা দেখো। রিঅ্যারেঞ্জ করার জন্য অবশ্যই একটা ঘর করতে হবে। ঘর করে সুন্দর করে আমরা এই তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নের যত লাইন থাকবে তত নাম্বার পর্যন্ত দিব। 8 লাইন থাকলে 8 নাম্বার পর্যন্ত দিব, 10 লাইন থাকলে 10 নাম্বার পর্যন্ত দিব। ঠিক আছে, 10টা বা 8টা যাই হয় আমরা সুন্দর করে গড় করে ফেলবো। গড় করার পরে 1 2 3 4 5 আমরা এই সিরিয়ালটা মেনটেন করব। এরপরে নিচের দিকে হচ্ছে আনসারটা, নিচের দিকের এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে প্রথমে মনে করো তোমাদের প্রশ্নের মধ্যে প্রথম লাইনের মধ্যে আসতেছে হচ্ছে জিটা হচ্ছে প্রথম লাইনের মধ্যে, তাহলে জিটা প্রথম লাইনের মধ্যে লিখে দিব। এরপরে ইটা আসতেছে দ্বিতীয় নাম্বার লাইনের মধ্যে মনে করো, তাহলে এটা দ্বিতীয় নাম্বার লাইনের মধ্যে দিয়ে দিব। এভাবে আমরা সুন্দর করে যেটা যে লাইনের মধ্যে আসবে সেটা সে লাইনের মধ্যে বসাবো। তারপর আনসারগুলো লেখার পরে আমরা এখান থেকে সুন্দর করে এই সিরিয়ালি এই যে জিটা সুন্দর করে যে লাইনটা থাকবে সে লাইনটা আমরা সুন্দর করে এখানে লিখে দেবো। এরপরে ই ইর মধ্যে যে লাইনটা থাকবে সে লাইনটা আমরা সুন্দর করে লিখে দেবো। এরপরে ডির মধ্যে যে লাইনটা থাকবে সে লাইনটা সুন্দর করে লিখে দেবো। ঠিক আছে, তো যতগুলো লাইন আছে ততগুলো লাইন আমরা সুন্দর করে প্যারাগ্রাফ আকারে লিখে দেব। ঠিক আছে, কোনো পরিবর্তন করব না, প্যারাগ্রাফ আকারে সুন্দর করে পরপর। তো এটা হচ্ছে এই রিঅ্যারেঞ্জ লেখার একদম সঠিক বা বেস্ট নিয়ম হচ্ছে এটাই। ঠিক, এবার দেখো রিঅ্যারেঞ্জগুলো আমরা কিভাবে আনসার করব। এবার ব্যক্তি জীবন কেন্দ্রিক নিয়ম, তারপর গল্প কেন্দ্রিক নিয়ম দেখে নাও। প্রথমে আমি ব্যক্তি জীবন কেন্দ্রিক নিয়মটি আলোচনা করব, তারপরে আলোচনা করব গল্প কেন্দ্রিক নিয়মটি। তো ব্যক্তি জীবন কেন্দ্রিক যে কোনো ধরনের কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের জীবনী, যেমন নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি, যে কোনো ধরনের ব্যক্তি হতে পারে সেটা। ঠিক আছে, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী যাই হয়। তো ব্যক্তির জীবন নিয়ে যদি কোনো রিঅ্যারেঞ্জ আসে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেটা কিভাবে সাজাবো একটু দেখে নাও। ব্যক্তির জীবন কেন্দ্রিক হলে নিচের নিয়ম অনুযায়ী রিঅ্যারেঞ্জ লিখতে হবে বা সাজাতে হবে। তো এখানে প্রথম লাইন, আমরা শুরুতে প্রথম লাইনের মধ্যে কি লিখব, কোন লাইনটা বাছাই করব, ব্যক্তির নাম বা পরিচয়। আর দ্বিতীয় লাইনের মধ্যে কোনটা হবে, ব্যক্তি নিয়ে যদি থাকে তাহলে সেটার অবশ্যই জন্ম তারিখ, জন্মসাল এগুলো কিন্তু থাকবেই। ঠিক আছে, তো সেটা হবে দ্বিতীয় লাইন। তৃতীয় লাইনের মধ্যে পিতা মাতা বা পরিবারের পরিচয়। তো পিতা মাতা পরিবারের পরিচয় যদি রিঅ্যারেঞ্জের মধ্যে কোনো লাইন থাকে তাহলে সে লাইনটাই হবে তৃতীয় নাম্বার লাইন। ঠিক আছে, চতুর্থ লাইন, ব্যক্তির শৈশব বা কৈশোর জীবন। ব্যক্তির শৈশব বা কৈশোর জীবনের যদি কোনো লাইন থাকে তাহলে সেটি হবে চতুর্থ নাম্বার লাইন, অর্থাৎ 4 নাম্বার লাইন। এরপরে 5 নাম্বার লাইনের মধ্যে ব্যক্তির শিক্ষা জীবন যেটা থাকবে, যে লাইনটিতেই থাকবে সে লাইনটাই হবে পঞ্চম লাইন। এরপরে ষষ্ঠ লাইনের মধ্যে হবে কর্মজীবন। শিক্ষা জীবনের পরেই তো কর্মজীবন। ঠিক আছে, কর্মজীবন নিয়ে যে লাইনটি থাকবে সে লাইনটি হবে ষষ্ঠ লাইন। সপ্তম লাইন, ব্যক্তির আবিষ্কার বা অবদান। যে কোনো একটা ব্যক্তির অবশ্যই আবিষ্কার বা অবদান থাকতে পারে, কবি, বিজ্ঞানী, তো ওগুলোর অবশ্যই আবিষ্কার বা অবদান থাকবে। তো যে আবিষ্কার বা অবদান যে লাইনের মধ্যে থাকবে সে লাইনটি হবে সপ্তম লাইন। অষ্টম লাইন, পদক, অ্যাওয়ার্ড, পুরস্কার, কাজের ফলাফল। কোনো ব্যক্তি বা কবি অবশ্যই পদক, পুরস্কার অনেক কিছুই তো পায়, তাহলে অ্যাওয়ার্ড পায়, পুরস্কার পায়, তাহলে সেটা কিন্তু অবশ্যই অষ্টম লাইনের মধ্যে হবে। ঠিক আছে, তারপর নবম লাইনের মধ্যে মৃত্যু বা শেষ পরিণতি। মৃত্যু বা শেষ পরিণতি এটাই হবে একদম লাস্ট লাইন, নবম লাইন। ঠিক আছে,
তো এরপরে আমাদের আরো কাজ আছে। দেখো, গল্পকেন্দ্রিক রিঅ্যারেঞ্জ হলে অবশ্যই গল্পটা আগে থেকে জানা থাকলে সুবিধা বেশি হয়, সে অনুযায়ী গল্পটা সাজাতে হয়। ঠিক আছে? তো গল্পকেন্দ্রিক হলে অবশ্যই সেই গল্পটা অনুযায়ী অবশ্যই আগে থেকে কিছু জানা থাকতে হবে, তাহলে জানা থাকলে সে অনুযায়ী আমরা সাজিয়ে লিখতে পারবো। এরপরে এখানে নোটে দিয়ে আমি কি দিচ্ছি দেখো, সকল রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করার পদ্ধতি। প্রত্যেক, সেটা গল্পকেন্দ্রিক হোক, ব্যক্তিকেন্দ্রিক হোক, যে কোনো ধরনের রিঅ্যারেঞ্জের মধ্যে আমাদের প্রথম লাইনটা আমরা কিভাবে বাছাই করব। তো প্রথম লাইনটা বাছাই করার নিয়ম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, যে লাইনের মধ্যে থাকবে সে লাইনটা অবশ্যই প্রথম লাইনের মধ্যে যাবে। লং অ্যাগো যদি থাকে ওই লাইনটাই প্রথম লাইনের মধ্যে যাবে। হ্যাভ ইউ হার্ট, এটা যদি থাকে লাইনটা, তাহলে প্রথম লাইনের মধ্যে যাবে। দেয়ার লিভড, এই লাইনটা যদি থাকে তাহলে অবশ্যই প্রথম লাইনের মধ্যে যাবে। ওয়ান ডে, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার আর, এই টাইপসের যদি কোনো লাইন থাকে তাহলে সেটা অবশ্যই প্রথম লাইনের মধ্যে যাবে। তবে এখানেই কিন্তু শেষ নয়, কিন্তু লাইনগুলোতে কোনো প্রনাউন থাকলে প্রথম লাইনের মধ্যে বসানো যাবে না। এখানে এই লাইনটি আছে মনে করো, এই লাইনের মধ্যে যদি হি, শি, দে, ইট, দ্যাট ইত্যাদি যদি থাকে, যে কোনো একটি যদি থাকে, তাহলে অবশ্যই সেটা প্রথম লাইনের মধ্যে আমরা বসাতে পারবো না। এগুলা থাকলেও আমরা প্রথম লাইনের মধ্যে বসাতে পারবো না। কেন? এখানে প্রনাউন যদি হয়ে যায় তাহলে সেটা প্রথম লাইনের মধ্যে বসবে না। ঠিক আছে? প্রনাউন কোনগুলা? হি, শি, দে, ইট, দ্যাট ইত্যাদি, এগুলাই হচ্ছে প্রনাউন। ঠিক আছে? এই লাইনগুলোতে যদি এই প্রনাউনগুলো থাকে, উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আমরা প্রথম লাইনের মধ্যে বসাতে পারবো না। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম লাইন হিসেবে বাছাই করে নিয়ে নেব। ঠিক আছে? যে লাইনটিতে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষরে থাকে এবং নামের পরিচয় বা জন্মসাল বহন করে তা প্রথম লাইনের মধ্যে বসবে। তার মানে হচ্ছে যে লাইনের মধ্যে ব্যক্তি বা বস্তু, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ওই নাম, নামের নামটা যদি বড় হাতের, বড় অক্ষরে, ক্যাপিটাল লেটার আর কি, বড় অক্ষরে যদি লেখা থাকে তাহলে সেটাই হবে প্রথম লাইন। ঠিক আছে? আমরা প্রথম লাইনটা ওই এর আগেরটার মতো আমরা বাছাই করতে পারি, অথবা এটা দিয়েও বাছাই করতে পারি। ঠিক আছে? এই নামের পরিচয় বা জন্মসাল বহন করে তা প্রথম লাইনের মধ্যে বসবে। তো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষরে থাকে এবং নামের পরিচয় এবং জন্মসাল বহন করলে তাহলে সেটা অবশ্যই প্রথম লাইনের মধ্যে বসবে। তো এটাই হচ্ছে আজকের রিঅ্যারেঞ্জ লেখার ফরম্যাট। ঠিক আছে? অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলেই অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। তাহলে সমস্যা কিন্তু থাকবে না ব্যক্তিকেন্দ্রিক। তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক রিঅ্যারেঞ্জ বেশিরভাগ ক্ষেত্রে আসে। তাহলে সেক্ষেত্রে ওই নিয়মটা যখন আমরা ফলো করতে পারবো তাহলে অবশ্যই পরীক্ষার মধ্যে আনসার করতে পারবো। তবে এই নিয়ম অনুযায়ী কয়েকটা বোর্ড পরীক্ষার প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই নিজে নিজেই বুঝতে পারবা কি হচ্ছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের রিঅ্যারেঞ্জ লেখার ফরম্যাট। এটাই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।